নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ধলাই বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে দলীয় সংগঠনকে চাঙ্গা করতে ম্যারাথন সভা কংগ্রেস নেতা পৃথ্বীরাজ ষাঠের। ফের অগ্নিগর্ভ বাংলাদেশ, সংঘর্ষে মৃত ছাত্রনেতা সহ 11 জন। কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের 95তম জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ফ্যান্স ক্লাবের। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে বড় ট্রেন দুর্ঘটনা, 3টি এসি বগিতে আগুন, আতঙ্ক যাত্রী মহলে। কাটিগড়া থেকে 1 কোটি টাকার 20,000 নেশা জাতীয় ট্যাবলেট জব্দ, বাইক সহ আটক 1। এবারে আজকের সংবাদ বিস্তারিত। ধলাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দলীয় সংগঠনকে চাঙ্গা করতে রবিবার ধলাই, পালংঘাট, নরসিংপুর ও বরজালেঙ্গা ব্লকে পৃথক পৃথক কর্মী সভা করলেন নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্পাদক পৃথ্বীরাজ প্রভাকর ষাঠে। এদিন 3টি ব্লকের বিশাল সংখ্যক কর্মীদের উদ্দেশ্যে ষাঠে বলেন, দলের ওপর কোনো সাংগঠনিক কর্মকর্তা হতে পারে না, যার জেতার সম্ভাবনা আছে তাকেই টিকিট দেবে কংগ্রেস। ये तो केवल जाति का नाम लेकर वोटों का बंटवारा करके अपने आप को जितवाना चाहती है। यही एक उनका मकसद है सत्ता में रहने का। उनको किसी के विकास के बारे में, किसी की खुशहाली के बारे में कोई लेना देना नहीं है। मैं सही कह रहा हूं कि गलत कह रहा हूं? तो यहां पर बैठे मौजूद मेरे हर हिंदू भाई को मेरा ये निवेदन होगा कि जाके अपने रिश्तेदारों में, अपने भाइयों में, अपने दोस्तों में, सब जाके पड़ोसियों में जाके बताओ, उनको जागृत करो कि इनके भैला बहकावे में मत आइएगा। ये देश को बेच रहे। 70 साल में कांग्रेस ने क्या किया? बार बार ये बीजेपी वाले बोलते रहते। आपने छाती ठोक के बोलना चाहिए कि कांग्रेस ने 70 साल में इतना किया कि तुम पिछले 12 साल से बेच रहे हो, 10 साल से फिर भी खत्म नहीं हो रहा। कि शिक्षा का क्षेत्र ऐसा क्षेत्र है कि जिसमें कांग्रेस पार्टी ने हमेशा देश में शिक्षा के क्षेत्र में ज्यादा से ज्यादा निवेश किया था, ज्यादा पैसे दिए थे, ताकि अगर बच्चे पढ़ लिखेंगे तो ही विकास होगा, बच्चे पढ़ लिखेंगे तो ही रोजगार मिलेगा, बच्चे पढ़ लिखेंगे तो ही देश आगे बढ़ेगा। लेकिन बदकिस्मती की बात है कि देश में आज ये प्राइम मिनिस्टर बैठा हुआ है जो खुद की, जिसकी पढ़ाई लिखाई का कोई सबूत नहीं है, और उसका नतीजा यह है कि शिक्षा क्षेत्र में जो पैसा जा रहा था वो सालों साल कम होते। शिक्षा में यदि पैसा आप नहीं लगाओगे तो आप किस प्रकार का देश देखना चाहते हो? किस प्रकार के युवा इस देश में आप बनाने चाहते हो कि जो केवल जाति धर्म के नाम पे आपस में दंगा करे? প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশ। পথে নেমেছে যুব সমাজ তথা পড়ুয়ারা। দক্ষিণ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি হাসিনা চাইলেও তার সঙ্গে আলোচনায় রাজি নন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। শনিবার থেকে বিক্ষিপ্ত অশান্তি শুরু হয়েছিল দেশের বিভিন্ন প্রান্তে। রবিবার থেকে বাংলাদেশ শুরু হয়েছে সর্বাত্মক অসহযোগ আন্দোলন। এই আন্দোলনের এক দফা দাবি হল হাসিনা সরকারের পদত্যাগ। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে শাসক দল আওয়ামী লীগ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন আন্দোলনকারীরা। এই সংঘর্ষের জেরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ছাত্রনেতা সহ 11 জনের। এই পরিস্থিতিতে ফের মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
শিলচর কিশোর কুমার ফ্যান্স ক্লাবের উদ্যোগে আজ কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের 95তম জন্মজয়ন্তী উপলক্ষে সার্কিট হাউসের নিকটে প্রতিষ্ঠিত কিশোর কুমারের মূর্তির নিকট বিশিষ্টজনেরা কিশোর কুমারের প্রতিমূর্তিতে মাল্যদান করেন। এরপর ফুল দিয়ে প্রণাম করে শিল্পীকে সবাই শ্রদ্ধা জানান। পরে কিশোর কুমারের কণ্ঠের গাওয়া কয়েকটি সঙ্গীত সমবেতভাবে পরিবেশিত হয়। এই অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোর কুমার ফ্যান্স ক্লাবের সম্পাদক সুজিত কুমার দাস, ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত, ডিএসএর প্রাক্তন সভাপতি বাবুল হোর, সুজন দত্ত প্রমুখ। অগাস্ট একটা পুণ্যতিথি। এই দিনে 1929 সালে মহান শিল্পী, কণ্ঠশিল্পী কিশোর কুমার গাঙ্গুলি জন্ম হয়েছিল। ওনার প্রারম্ভিক নাম ছিল আকাশ গাঙ্গুলি। পরবর্তীকালে উনি কিশোর কুমার নামে আভাস কুমার গাঙ্গুলি। তো আজকে ওনার 96তম জন্মদিন। আমরা কিশোর কুমার ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে এখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম। আমরা যারা, আমি যেমন সঙ্গীত শিল্পী নই কিন্তু গান ভালোবাসি, সেই কারণে কিশোর কুমারের গানগুলো যেন আমাদের এত সুমধুর এবং কথাগুলো, যে যতগুলো গান উনি গেয়ে গেছেন সারা জীবনে, প্রতিটি গান যেন আমাদের হৃদয়ে ছুঁয়ে যায়। আমরা এই পুণ্যতিথিতে ওনাকে আবারও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। রবিবার সকালে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি বড় ট্রেন দুর্ঘটনা ঘটেছে। ছত্তিশগড়ের কোবরা থেকে আসা কোবরা বিশাখাপত্তনম এক্সপ্রেসের 3টি এসি বগিতে আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন এতটাই বেড়ে যায় যে 3টি কোচ থেকে আগুনের শিখা আকাশ ছুঁতে শুরু করে। খবর পেয়ে রিলিফ দল ঘটনাস্থলে পৌঁছে অনেক কষ্টে সব যাত্রীকে ট্রেন থেকে সরিয়ে নেয়। এ ঘটনায় প্রাণহানির কোনো তথ্য না থাকলেও 3টি বগিতে রাখা যাত্রীদের সব মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে। কাঠিগড়ার থানার ওসি জোসেফ ভি কে ভমের নেতৃত্বে এবং 170 বিএসএফ হরিনগর বিওপির জওয়ানদের যৌথ অভিযানে কাঠিগড়া 3য় খণ্ড থেকে 20,000 নেশাজাতীয় ট্যাবলেট ও পাচারের কাজে ব্যবহৃত একটি বাইক বাজেয়াপ্ত করা হয়। এরই সঙ্গে অভিযুক্ত মুস্তাফ আহমেদ বরভুইয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। আজ শিলচর মিউনিসিপ্যালিটি মলে কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের 95তম জন্মজয়ন্তী উপলক্ষে স্মাইল মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্টের পরিচালিত ও অন্যান্যদের উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে কিশোর স্মরণে বরাক উপত্যকার বিভিন্ন জায়গার শিল্পীরা এসে নানান ধরনের সঙ্গীত পরিবেশন করেন। 95তম জন্ম এই দিনটাকে আমরা স্মরণীয় করে রাখছি। আই লাইক টু রিকোয়েস্ট মধুমিতা দেব, জোরদার তালি। সেই বিখ্যাত ফিল্মগুলোর অভিনয় করেছেন, পরাশরের মতো ফিল্মে অভিনয় করেছেন। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে। একই অঙ্গে এত কিছু,
পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। রেল বিভাগের উচ্চ পদস্থ আধিকারিকদের কুচক্রান্তের শিকার পুত্র। বার কয়েক লিখিত নালিশ করে সুবিচার না পেয়ে সংবাদ মাধ্যমের সামনে কুচক্রান্তের খুলসা করেন নিরুপায় বৃদ্ধা মা। এদিন এক সাংবাদিক সম্মেলন ডেকে বৃদ্ধা সন্ধ্যা রানী কর তার পুত্র তারকনাথ করের রেলওয়েতে চাকরির ক্ষেত্রে সৃষ্টি হওয়া কিছু সমস্যার কথা তুলে ধরে সুবিচারের দাবি জানান। রানী কর, আমি রেলের ডিপার্টমেন্টে চাকরি করছি। আমি অনেক চাকরির ব্যাপারে অনেক কিছু স্ট্রাগল করছি। আমার জীবনে যত ঘটনা হয়েছে সব আমি মাইনা নিছি, কিন্তু আমার ছেলের সাথে যে পুনরায় এইসব ঘটনা ঘটবে এটা তো আমি মানতে পারি না। আমি বিআরএস নিছি 2009-এ। নেওয়ার পরে আমার ছেলেকে চাকরি দিছি। ও সিএমডাব্লিউ ডিপার্টমেন্টে চাকরি করে। আমার ছেলে এক বছর আগে ওদের পরীক্ষা নেওয়া হয়েছিল, সেটাতে ফার্স্ট লিস্টেও পাস করছে। পাস করার পরে রেজাল্টটা ফার্স্ট লিস্টে সবারই নামে পাস করা আছে, সেকেন্ড লিস্টে দেখা যায় ওরে ফেল করায়। ওর সাথে আরও 4জন স্টাফকে ফেল করাইছে। যে পরীক্ষা নিছে সে তো ভালো মতোই পরীক্ষা নিয়ে সে নিজেই রেজাল্টটা দিছে, ঠিক না? তারপরে কি করে সেটা দ্বিতীয় লিস্টে ফেল করা হইল, এটা কি মানা যায়? ওই জন্যই আমি এটা সত্যিকারের বিচারটা চাই যে আমার ছেলের সাথে এরকম কেন হইল। এই ক্ষেত্রে আমি গুয়াহাটিও গেছি, যে পরীক্ষা নিছে সে ভিজিলেন্স অফিসারের কাছেও গেছি। বলে না তো, আমি তো ওকে পরীক্ষা নেওয়াইছি, সবাই পাস করছে, কেউ তো ফেল করে নাই। কিন্তু এটা কি করে হইল, তাকে কেন ফেল দেখানো হইল? তারপরে 1 বছর পরে আবার সেই এক্সামটা নেওয়া হইল। নেওয়ার পরে এখন কিন্তু 1 বছর তো পিছিয়ে গেল, 1টা বছর তারে লস করাইয়া দিল। সেটাই তো আমি দেখতে চাই যে এটা কি কারণে এইভাবে গাফিলতি করে, কেন করে। এটা আমি সত্যিকারের ঘটনাটা প্রকাশে আনতে চাই। সেটা তো রেলের যে আধিকারিক আছে উচ্চ, তারাই তো এটার দায়ী। আমার সাথে অনেক ঘোটালা করছে রেল এই চাকরি নিয়ে। আমি যদি এই ব্যাপারে কোনো বিচার না পাই, সত্যিকারের বিচারটা না পাই, তবে আমি নেক্সটে আবার রেলমন্ত্রীর কাছে আমি এই আবেদনপত্র দিব। আমি চিফ মিনিস্টার ভিজিলেন্সের কাছে এটার তদন্তটা চাই। বিগত কিছুদিন থেকে শিলচর কাঁঠাল রোডে কোথাও না কোথাও ঘটছে একাধিক চুরির ঘটনা। শনিবার রাতে শিলচর কাঁঠাল রোডের ব্যাংক কলোনির পাশে ভাড়া বাড়িতে থাকা এক মাছ ব্যবসায়ীর মাছ চুরি করে নিয়ে যায় 2 চোর। পরে এই মাছ ব্যবসায়ী রবিবার সকালে যখন ব্যবসার জন্য আবারও মাছ কিনতে যান, তখন তিনি দেখতে পান বুধুরাইল বাইপাসে বসে 2 যুবক মাছ বিক্রি করছে। তখন তিনি মাছগুলি দেখে চিনে ফেলেন এবং ওই মাছগুলি তার। তখন তিনি হাল্লা চিৎকার শুরু করে স্থানীয় জনগণ এসে 2 চোরকে আটক করে। আমরা ব্যবসা খারাপ যায়, তখন মাছ কালকে আমি ব্যস্ত পারছি না, গরম নিয়ে রাখছি। সকালে ঘুম থেকে উঠে দিকে আমার মাছ নাই, তো মাছ নাই, তখন তো আমি আমার পরিবারের লোক মারছি। নাই তো নাই, কিছু করার নাই। এখন সকালে আমি তখন বাইপাস আনতে যাই মাছ আনা, অন যাইতে তারা রাস্তা দিয়ে মাছ দিয়েছে। আমার মাছটা আমি দিকেছি ও তারা ধরে নিয়েছি। তোমার ঘর কোন জায়গা? আমি ওইখানে ভাড়া থাকি। ভাড়া তো করে এখানে জায়গার নাম কি? এটা হলো আপনার কাঁঠাল রোড ব্যাংক কলোনি। এর আগে সাইকেল চুরি হয়েছে আমার বাড়ির থেকে গিয়া, ও মনে 15-20 দিন আগে বাইপাসের দ্বারা রাত 2টা-1টার সময় দেখছি তারা 2টা আটাউটি করে রাত আমা করতে 2টা সাইকেল চুরি। আজকে শুনিয়া মুখ কথা দিছি না ডাইরেক্ট আইছে সুর দেখবার লাগে। বহুত কষ্ট করে দাদা সাইকেল কিনি, জন্য এখন একটা সাইকেল কিনতে পারি না, দিব না আর বাপে টাকা হেরার বাড়িঘর কই? ওইখানে ভাড়া থাকে, তারা কোনো বেজান কমপ্লেইন যায়, তারা ঠিক মতো শাসন করে না। বাবার নাম ভাষা কয়? নাম ভাষা কয়? ওই ভাষা কয়?
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতিত্বের সহিত উত্তীর্ণ পড়ুয়াদের সংবর্ধনা প্রদান করল আসাম ইউনিভার্সিটি SC and ST এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংস্থার উদ্যোগে রবিবার শিলচর লিংক রোডের শুভশ্রী বিবাহ ভবনে 2024 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতিত্বের সহিত উত্তীর্ণ কাছাড় জেলার মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। সংস্থার সভাপতি ডক্টর রামচন্দ্র দাস মহাশয়ের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টস প্রফেসর ডক্টর অমৃত লাল ঘোষ। গান্ধীজির দুইটা মাত্র প্যাশন ছিল, সারা জীবন দুইটা মাত্র জিনিসকে নিয়ে ওনার এগিয়ে গেছেন, কি সত্য এবং অহিংসা। স্বামীজি বলেছেন truth, purity and unselfishness, wherever these are present, there is no power below or above the sun to crush the possessor thereof. কারোর মধ্যে যদি এই তিনটা থাকে কেউ তাকে ক্র্যাশ করতে পারবে না। and this is proof by historian successful মানুষ, ওনাকে ফাদার অফ হোয়াইট রিভলিউশন অফ আওয়ার কান্ট্রি বলা হয়। কিন্তু কাজ কোথায় করেছেন? ওই গ্রামে, বড় ডক্টরও না আর বড় কিছু প্রফেশনে না, বাট হি ওয়ার্ক ফর দি হিউম্যানিটি। কিন্তু আমাদেরকে মানুষ হওয়া, ভালো মানুষ হওয়ার যে রাস্তা, সেটা আমাদের কারিকুলামে আসে নাই। এখন এসছে নিউ এডিপি, এসছে নিউ এডুকেশন পলিসি, ন্যাশনাল এডুকেশন পলিসি বলছে যে এথিক্স এটা যদি 75 ইয়ার্স আগের থেকে হতো আজকে আমরা একটু অন্যরকম হয়ে যেতাম। যত দিন যাচ্ছে ধলাই বিধানসভার উপনির্বাচন কেন্দ্রে সব রাজনৈতিক দলের টিকিটের দাবিতে প্রার্থী উঠে পড়ে লাগেছেন। এদিকে এগিয়ে রয়েছে শাসক বিজেপি দলের একাংশ দলীয় নেতারা। শনিবার বিকেল ডার্বি চা বাগানের শ্রমিকদের দ্বারা আগামী ধলাই বিধানসভা উপনির্বাচনে রাজকুমার দাসকে বিজেপি দলের টিকিটের দাবিতে আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। बहुत बहुत अशेष धन्यवाद देना थीजा। ये चाय बागान में कोई हमने के श्रमिक का लड़का आज थोड़ा साहस करके आगे बढ़ल। सरकार के यहाँ हम लोगों की दाबी रही, CM के यहाँ हमारी दाबी रही, हमने के परिमल बाबू के दिल्ली पठे जा मंत्री बना के MLA से उनकरो ही हमने की दाबी रही, और हमने के दाबी शासन प्रशासन सब जगह रही। काहे से ये हमने की जानकारी है, धोलाई कॉन्स्टिट्यूंसी में कम से कम 7 से 8 गो बागान बा, चाय बागान 13 गो बागान बा। 13 गो बागान में श्रमिक के टिकट आज तक कोई सरकार ना देलक। एकर खातिर CM तक हमन की दाबी रही, और हमने ई बात को प्रदर्शन पर उठब कि 13 बागान में हमनी संगठन में दिए हो जाए तो हमनी अपने मिले सरकार के हम लोग की टिकट चाहिए, हम लोग अपने कैंडिडेट बनाएंगे। हम लोग के टिकट चाहिए, हम अपना श्रमिक को लड़का को MLA बनाएंगे। यही बात মারোয়ারি যুবমঞ্চ শিলচর সমৃদ্ধি শাখার উদ্যোগে আয়োজিত হয় অত্যাধুনিক কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন শিবির। এই শিবিরে কাছাড় জেলার 10 জন অঙ্গহীন নরনারীকে তাদের প্রয়োজনীয় কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন করা হয়। জৈন ভবনে আয়োজিত এই শিবির শিলচর শহরের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। Today we organized the high-tech prosthetic limbs and caliber camp. ये एक्चुअली एक मैकेनिकल कैंप है जिसमें हम लोगों ने काफी हाई क्वालिटी के प्रोस्थेटिक्स पेशेंट्स को लगवाए हैं। ये कैंप शायद पहले भी हो चुका है, यानी आई एम नॉट श्योर, बट नॉर्थ ईस्ट में, शायद पूरे नॉर्थ ईस्ट में हमारा लेडी शाखा जो ये कैंप कर रहा है। और इस कैंप का हमारा मेन मोटिव ये था कि हम जो भी काम हो ऐसा हो वो क्वालिटी पे फोकस है। जो पुराना जो प्रोस्थेटिक्स था, जो कॉस्मेटिक, उसमें उससे काफी ये बेटर है। इसमें आप मतलब थोड़ा बहुत रन कर सकते हैं, देन आप बेंड करके बैठ सकते हैं, देन आप साइकिल चला सकते हैं, आप गाड़ी चला सकते हैं। तो जब हमें दोनों का डिफरेंस पता चला, देन वी डिसाइडेड कि हम इस प्रोस्थेटिक पे जाएं। यही मेन हमारा कैंप को फोकस था। और फिर ये कैंप फाइनली आज हमने ऑर्गेनाइज किया है। कल वर्कशॉप थी,
ट्रायल की, सबका ट्रायल हुआ और प्रॉपर फिटिंग हुआ और आज डिस्ट्रीब्यूशन हो रहा है प्रोस्थेटिक्स का। और इसका पहले 1-1.5 महीने पहले स्क्रीनिंग कैंप भी हो चुका है, तब सबका मेजरमेंट लेके टीम जो है वो चली गई थी एंड अभी फाइनली आज डिस्ट्रीब्यूशन हुआ है। थैंक यू। গত 2 মাস ধরে কৃত্রিম বন্যার কবলে পড়ে গণিগ্রাম প্রথম ও দ্বিতীয় খণ্ডে প্রায় 150 পরিবার দুঃসহ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। কৃষিকাজ বন্ধ, এমনকি মৃতদেহ দাফন করতে অনেক দূরে যেতে হচ্ছে। আগামী 7 দিনের মধ্যে এই ব্যাপারে প্রশাসন উদ্যোগ না নিলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। কন্ট্রোল ডিপার্টমেন্ট মুর্দাবাদ মুর্দাবাদ মুর্দাবাদ। আজকে আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে গণিগ্রামে এসেছি এবং গণিগ্রাম জনসাধারণ আজকে এখানে সবাই সমবেত হয়েছেন প্রতিবাদ জানাতে। বিগত দিনে গণিগ্রামবাসী জনসাধারণ এই যে পরিস্থিতি এখানে তৈরি হয়েছে, কৃত্রিম বন্যার পরিস্থিতি, আমরা জানি এখন বন্যা সমস্যা নেই, কিন্তু এখানে যদি আমরা দেখি, পরিদর্শন করে আমরা যা দেখতে পারলাম তাতে আমরা রীতিমতো স্তম্ভিত। মানুষ নরক যন্ত্রণা ভোগ করছে। এই জায়গায় কৃত্রিম বন্যার জন্য এই বিস্তীর্ণ জায়গা প্লাবিত হয়ে আছে। স্লুইস গেট হচ্ছে না, জল নিষ্কাশন হচ্ছে না। জল নিষ্কাশন না হওয়ার জন্য 150-এর অধিক পরিবার তারা জলমগ্ন, তাদের ঘর, তাদের উঠানের জল, তারা কাজ করতে পারছে না। এই দুর্গন্ধময় পরিস্থিতিতে তারা বসবাস করছে এবং আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের থেকে হুঁশিয়ারি দিয়ে বলে দিচ্ছি যে আগামী 7 দিনের মধ্যে যদি কাজ শুরু না হয়, স্লুইস গেটের কাজ, কালভার্টের কাজ এবং অন্যান্য কাজ যদি শুরু না হয়, তাহলে কিন্তু বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এবং শান্তিপুর গ্রামবাসী সকলে গিয়ে সার্কুল অফিস ঘেরাও করে কিন্তু বৃহত্তর আন্দোলন শুরু করবে। শনিবার বাংলা সাহিত্য সভা করিমগঞ্জ শাখার উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রবীন্দ্র নজরুল 2 অন্যান্য কবিদ্বয়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনে এই বিশেষ সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সরস্বতী বিদ্যানিকেতন প্রাঙ্গণে আয়োজিত কার্যক্রমে অতিথিদের উপস্থিতিতে সন্ধ্যাকালীন কার্যক্রম সার্থক হয়ে ওঠে শিল্পীদের বিশেষ নিবেদনে। সংগঠনের সাধারণ সম্পাদক শুভ্রাংশু প্রকাশ দে অনুষ্ঠানের সবিশেষ তুলে ধরে বক্তব্য রাখেন। সেটা কিন্তু করিমগঞ্জে আমার তৈরি নয়, তবে এটা বলতে পারি যে সমগ্র আসাম যেটা চলছে আমাদের সেই আন্দোলন, বলছি না আমরা আন্দোলন কোথায় যাই না, আমাদের যে সামাজিক সাংস্কৃতিক যেটা চলন, যেটা বাংলা সাহিত্য সভা অসমের, সেটা 2021 সালে মানে সেটা তৈরি হয়েছিল বাংলা সাহিত্য সভা। একই সাথে একই বছর আমরা করিমগঞ্জ শাখাও করেছিলাম। এর মধ্যে আমাদের সারা আসাম জুড়ে প্রায় 18টি শাখা চলছে। তো আমাদের মা সরস্বতীর এক হাতে কলম, এক হাতে বীণা, তো আমাদের সাথে লেখালেখির পাশে অন্যান্য সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে গান বাজনাটাও চলে। আর আমাদের এই যে বাংলা সাহিত্য সভার সমস্ত আসামের বিভিন্ন ভাষিক গোষ্ঠীর সাথে সমন্বয়, একসাথে হাতে হাত ধরে চলা। এছাড়াও আমাদের এখানে করিমগঞ্জ বা বরাক উপত্যকায় আমরা যে 40 লক্ষ যদি বাঙালি থেকে থাকি, এরা ছাড়াও সমস্ত আসাম জুড়ে বাকি যে 60 লক্ষ বাঙালি আছে তাদের সাথেও সমন্বয়টা খুব দরকার, যাতে বাঙালিদের যেটা অভাব, বাঙালিদের যেটা বঞ্চনার যে শিকার, বাঙালির দাবি আমরা এক যুগে সমস্ত আসামের বাঙালিরা এক যুগে সেটা যাতে আমরা দাবি করতে পারি, সেই উদ্দেশ্যেই আমাদের এই মঞ্চটা। আজ বেসরকারি সংগঠন ভূমিকার উদ্যোগে করিমগঞ্জে দুস্থদের মধ্যে সামগ্রী বিতরণ করা হয়। করিমগঞ্জের বিশিষ্ট সমাজসেবী দীপঙ্কর ঘোষ জানান, আগামী দিনে সংগঠন আরও বৃহৎ সমাজসেবকমূলক কর্মকাণ্ড করবে বলে আশা প্রকাশ করেন তিনি। সংস্থার কাজ দেখে আমি খুবই আনন্দিত। আজকে 12 জনকে ভূমিকার স্ব উপার্জিত, নিজের উপার্জিত পয়সায় ওরা 12 জনকে সাহায্য করেছে। বন্যার সময় যারা বন্যাক্রান্ত, বন্যা পীড়িত, তাদেরকেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভূমিকা এনজিও। ভূমিকা এনজিওর প্রধানদের সঙ্গে আজকে আমার প্রথম আলোচনা হয় এবং আজকের আলোচনায় আমি জানতে পারি যে ভূমিকা এনজিও গরিবদের পাশে, মানুষের পাশে দাঁড়াতে চায়। আর আমি একটা প্রস্তাব রেখেছিলাম ভূমিকা এনজিওর কাছে, কালকে বোধহয় খুব সম্ভবত যদি চারা পেয়ে থাকে ভূমিকা এনজিও ভূমি সংরক্ষণের জন্য কাজ করে যাবে, এটা আমার আবেদন রইল এবং
ভূমিকা এনজিও এই প্রাধান্যই দেবে বলে আমি আশাবাদী। আমার সঙ্গে ভূমিকা এনজিওর সমস্ত সদস্যবৃন্দদের কথা হয়েছে, যেহেতু এটা নন্দিনীদের মহিলাদের সংস্থা, আমরাও ওনাদের পাশে আছি। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।